কেন্দ্রীয় বিভিন্ন ফেডারেশন সমূহের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজকে এই সাংবাদিক সম্মেলনে আসার জন্য। আপনারা সবাই জানেন যে ভারতবর্ষের কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহ গত মার্চ মাসে 20শে মে ধর্মঘট আহ্বান করেছিলেন, কিন্তু আমরা জানি গত 22শে এপ্রিল জম্মু কাশ্মীরের পহেলগাঁওয়ে যে সন্ত্রাসবাদী হামলা সংগঠিত হয় তার পরিপ্রেক্ষিতে ভারতবর্ষের তৎকালীন রাজনৈতিক পরিবেশে আমরা মনে করেছি যে ওই সময়টাতে সরকারের পক্ষে সমস্ত শক্তিকে দাঁড়ানো দরকার সন্ত্রাসবাদীদের গ্রেপ্তার, সন্ত্রাসবাদীদের শাস্তির দাবিতে। সেই জন্যে আমরা দেশে প্রেমিক একজন মানুষ হিসেবে আমরা ধর্মঘটটাকে পিছিয়ে 9 জুলাইতে নিয়ে যাই। আমরা আশা করেছিলাম ভারতবর্ষের সরকার সন্ত্রাসবাদী আক্রমণের পর ভারতবর্ষের সমস্ত অংশের মানুষকে নিয়ে দেশের সামনে জ্বলন্ত যে সমস্যাবলী আছে সেই সমস্যাবলী নিয়ে তারা কথা বলবেন এবং যে সমস্ত বিষয়ে 20শে মে ধর্মঘট ডাকা হয়েছে 17টি দাবির ভিত্তিতে, সেই দাবিগুলো নিয়ে অন্ততপক্ষে প্রাথমিকভাবে এর আগে আমরা দেখেছি বিভিন্ন সময়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রীর দিক থেকে, ভারতবর্ষের কেন্দ্রীয় সরকারের দিক থেকে ধর্মঘট আহ্বায়িত হলে পর বা বড় ধরনের কোনো আন্দোলন কর্মসূচি হলে পর তারা সেখানে আলোচনা করতে আসতেন বা আমাদেরকে ডাকাতেন। কিন্তু দেখা গেল তৃতীয়বারের মতো নরেন্দ্র মোদী সরকার ক্ষমতাসীন হবার পর তাদের জনবিরোধী, দেশবিরোধী ভূমিকা আরও অনেক গুণ বেড়ে গেছে এবং আমরা লক্ষ্য করছি আমাদের দেশের শ্রমজীবী মানুষের যখন ক্রমশ তাদের প্রকৃত রোজগার যখন কমে যাচ্ছে, তখন ভারতবর্ষের নরেন্দ্র মোদী সরকার যখন আসেন, ক্ষমতাসীন হন, সেই সময়টাতে যেখানে কর্পোরেট হাউসের মোট যে আমাদের কর জমা পড়ে দেশের ভাণ্ডারে, যেখান থেকে খরচ হয়, সেখানে 34.7% কর কর্পোরেট হাউসের দিক থেকে আসত। আর এখন লক্ষ্য করা যাচ্ছে যে কর্পোরেট হাউসের দিক থেকে মাত্র 27% কর ভারতবর্ষের সরকারি কোষাগারে জমা পড়ছে। নরেন্দ্র মোদী যখন সরকারে আসেন সেই সময় আমরা দেখেছি আমাদের দেশে 100 জন বিলিয়নিয়ার ছিল, আর ওনার 10 বছরের শাসনে, বিজেপি সরকারের 10 বছরের শাসনে আমাদের দেশে 200 জন বিলিয়নিয়ার হয়েছে এবং সর্বোচ্চ 100 জন বিলিয়নিয়ারের সম্পদের পরিমাণ আজকে $1 ট্রিলিয়ন ছাড়িয়ে গেছে। তার অর্থ হচ্ছে 85,66,000 কোটি টাকা 100 জন মানুষের হাতে গিয়ে জমা হয়েছে। এই অবস্থায় দাঁড়িয়ে যখন শ্রমজীবী মানুষ তারা তাদের দাবি সমর্থনে ক্রমশ সংগঠিত হচ্ছেন ভারতবর্ষের দিকে দিকে, সেই সময়টাতে আমাদের দেশে এই শ্রমজীবী মানুষকে কোণঠাসা করবার লক্ষ্যে তারা যাতে সংগঠিতভাবে এগিয়ে যেতে না পারেন, তারা যেখানেই প্রতিবাদ সংগঠিত করছেন, তারা যেখানেই কোনো ধরনের আন্দোলন সংগ্রামের জন্য উদ্যোগ গ্রহণ করছেন, সেই জায়গায় তাদের এই পদক্ষেপকে ভারতবর্ষের সরকার সংগঠিত অপরাধ আখ্যা দিয়ে আমাদের আইপিসিকে সংশোধন করে, যেটাকে বিএনএস করা হয়েছে, তার 111 নম্বর ধারায় এভাবে শ্রমজীবী অংশের মানুষ যাতে কর্পোরেট হাউসের এই যে ক্রমশ তাদের সম্পদ বৃদ্ধির যে প্রয়াস আজকে নরেন্দ্র মোদী সরকারের দিক থেকে সহায়তা করা হচ্ছে, সাহায্য করা হচ্ছে, সেই জায়গায় শ্রমজীবী মানুষ যাতে অগ্রসর হতে না পারেন তার জন্য মারাত্মক বিএনএসের 111 ধারা আনা হয়েছে। সংগঠিত অপরাধের নাম করে শ্রমজীবী অংশের নেতৃত্ব দানকারী ভূমিকা যারা পালন করছেন তাদেরকে গ্রেপ্তার করার উদ্দেশ্যে, তাদেরকে জেলে পাঠানোর উদ্দেশ্যে। আর অন্যদিকে আমরা লক্ষ্য করছি যে কর্পোরেট হাউসের হাতে 3 পদ্ধতিতে আজকে সম্পদ, ভারতবর্ষের জনগণের সম্পদ তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একদিকে আমরা লক্ষ্য করছি কি
আমরা লক্ষ্য করছি আমাদের দেশের কর্পোরেট হাউসকে সেখানে বিভিন্ন জায়গায় তাদের ব্যাংক ঋণ যেটা আছে সেই ব্যাংক ঋণ মকুব করার মধ্য দিয়ে তাদের হাতে সেখানে সম্পদ তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। আমরা লক্ষ্য করছি বিভিন্ন কর্পোরেট কর সেখানে বাজেটে কমিয়ে দেওয়া হচ্ছে প্রতি বছরের বাজেটে, আর নতুন করে আরেকটা এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম এবং আরও একটা স্কিমের নাম করে লক্ষ লক্ষ কোটি টাকা আমাদের দেশের কর্পোরেট হাউসের হাতে তুলে দেবার চেষ্টা করছে। বলা হচ্ছে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা হবে, কিন্তু বাস্তবে কোনো রকম কর্মসংস্থানের ব্যবস্থাই হচ্ছে না। এরকম একটা পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে আমাদের দেশের শ্রমজীবী মানুষ সারা দেশব্যাপী আগামী 9ই জুলাই সর্বাত্মক সাধারণ ধর্মঘট প্রতিপালনের লক্ষ্য নিয়ে তারা অগ্রসর হচ্ছেন। এবং আমরা আমাদের ত্রিপুরা রাজ্যে দেখেছি যে আমরা 30শে মার্চ ত্রিপুরা রাজ্যের সমস্ত অংশের মানুষকে নিয়ে, সকল অংশের সমস্ত সংগঠনকে প্রতিনিধিত্ব করেন এরকম মানুষদের নিয়ে আমরা আগরতলা টাউন হল ছাপানো একটা কনভেনশন করেছিলাম। এবং সেই কনভেনশন থেকে সিদ্ধান্ত হয়েছিল যে এই ধর্মঘটের 17টি দাবি নিয়ে যাতে আমরা শ্রমজীবী অংশের মানুষের কাছে যেতে পারি, কৃষকদের কাছে যেতে পারি, খ্যাতমজুরদের কাছে যেতে পারি, ছাত্র যুবদের কাছে যেতে পারি, নারীদের কাছে যেতে পারি, অর্থাৎ সমাজের সকল অংশের মানুষের কাছে কেন এই ধর্মঘট, কোন দাবির ভিত্তিতে এই ধর্মঘট, এই কথাগুলো বলার জন্যে আমরা সেখানে উদ্যোগ গ্রহণ করেছিলাম। এবং ইতোমধ্যে আমাদের রাজ্যে 260টি বড় বড় মিছিল এবং সভা সংগঠিত হয়েছে জনগণের কাছে প্রচার করার উদ্দেশ্যে। বড় ধরনের 260টি মিছিল এবং সভা সংগঠিত হয়েছে। এছাড়া ছোট মাঝারি অসংখ্য সভা বিভিন্ন ক্ষেত্রে সংগঠিত হচ্ছে। 9 তারিখের আগ পর্যন্ত এই প্রচারমূলক কর্মসূচি সেখানে থাকবে এবং এতে সাধারণ মানুষ, এমনকি যারা আরএসএস বিজেপিকে সমর্থন করেন সাধারণ মানুষ, আমরা যেখানেই সভা করছি সেখানে সেই সমর্থক মানুষরা দাঁড়িয়ে আমাদের কথাগুলো শুনছেন এবং এই কথাগুলোর যে যথার্থতা আছে কোনো কোনো জায়গায় তারা নিজেরাও সেক্ষেত্রে সম্মতি প্রকাশ করছেন যে না, এই যে কথাগুলো এই কথাগুলোর সাথে সেখানে আমরা সহমত পোষণ করছি। এই জায়গাটায় দাঁড়িয়ে আজকে ভারতবর্ষের সরকার যখন জনগণ থেকে ক্রমশ কোণঠাসা হচ্ছে, ত্রিপুরা রাজ্যের সরকার যখন আজকে একটা লুটপাটের মধ্য দিয়ে জনগণ থেকে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সেই সময়ে সারা দেশের মানুষ এই সাধারণ ধর্মঘটে 9ই জুলাই যেমন অংশগ্রহণ করবেন, আমরা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে আমাদের শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে, সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে এবং অন্যান্য রাজ্য এবং কেন্দ্রীয় যে সেখানে পাবলিক সেক্টর প্রতিষ্ঠানগুলো আছে, তাদের যে ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনগুলো আছে এবং গণতান্ত্রিক যে গণসংগঠনগুলো আছে, সেই সংগঠনগুলোর পক্ষ থেকে আমরা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে ত্রিপুরাকে বাঁচানোর লক্ষ্যে সমগ্র দেশটাকে এই লুটপাটের হাত থেকে, এই অরাজক ব্যবস্থার হাত থেকে, আমাদের কর্পোরেট হাউসের হাতে সমস্ত সম্পদ তুলে দেওয়ার যে প্রক্রিয়া ব্যবস্থা আজকে জারি হয়েছে তার হাত থেকে বাঁচাবার জন্য আসুন সবাই মিলে একটা ধাক্কা দেওয়ার চেষ্টা করি নরেন্দ্র মোদী সরকারকে এবং তার জন্যে সকলে মিলে 9ই জুলাইয়ের ধর্মঘটকে সফল করতে এগিয়ে আসুন। আপনারা শুনেছেন কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো আমাদের দেশের এবং বিভিন্ন ফেডারেশনগুলো কর্মচারীদের, তারা যৌথভাবে শ্রমিকদের উপর এই যে আক্রমণ, আজকে দেখলাম কাগজে গুজরাটে ইতিমধ্যে ধর্মঘটের আগেই 12 ঘন্টা কাজকে সরকারি স্বীকৃতি দিয়ে দিয়েছেন। এইভাবে একেবারেই সমস্ত আন্তর্জাতিক আইন ইত্যাদি লঙ্ঘন করে 44টা শ্রম কোড, তাকে 4টা শ্রম কোডে এনে আমাদের দেশের কর্পোরেট হাউসগুলির কাছে শ্রমিক শ্রেণী, শ্রমজীবী মানুষ তার অধিকার, তার জীবিকা তাদের হাতে তুলে দিয়েছেন। এর বিরুদ্ধে
এই 9 জুলাই দেশব্যাপী এই ধর্মঘট সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এই ধর্মঘটকে সমর্থন করেছেন সংযুক্ত কিষাণ মোর্চা, 5 শতাধিক কৃষকদের সংগঠন। আমরা আমাদের কিষাণ সভার সম্প্রতি কেন্দ্রীয় কমিটির সভা গেল কেরালার কান্নুরে 29 থেকে 30 তারিখ। সেখানে আবার আমরা এই আলোচনা করেছি। গোটা দেশের এই প্রস্তুতির সঙ্গে ত্রিপুরাতেও আপনারা শুনেছেন যৌথ কনভেনশন, যৌথভাবে প্রোগ্রাম সারা রাজ্যেই নেওয়া হয়েছে এবং এই কর্মসূচিকে সফল করার জন্য সর্বাত্মকভাবে গ্রামীণ শ্রমিকরা এবং গ্রামীণ কৃষকরা তারা ওই দিন, যদিও মরশুম এখন, কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত আমরা দিয়েছি, বন্ধ রাখবেন, আমরা এই প্রতিশ্রুতি রাখছি। এবং আরেকটি যে আঘাত আমাদের মিটিংয়ে আলোচনা হয়েছে, সম্প্রতি ব্রিটেনের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি হয়েছে। কিছুদিনের মধ্যেই আমেরিকা সহ ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে আমাদের দেশের মুক্ত বাণিজ্য চুক্তি হবে। এই মুক্ত বাণিজ্য চুক্তি হয়ে গেলে পরে আমাদের দেশের কৃষকদের আর স্বকীয়তা থাকবে না। বিশেষ করে ধান, গম, সবজি, দুধ, মাংস, ডিম এগুলো এত মাত্রায় সস্তায় বাইরের থেকে আসবে, তা আমাদের কৃষকরা যে উৎপাদন করে তার মূল্যই থাকবে না। ফলে আজকে আমাদের দেশের কৃষির যে জিডিপি অনেক বড় ছিল, এইটা একেবারেই নস্বাত হয়ে যাবে। অর্থাৎ মোদী সরকার তার যাওয়ার সময় হয়ে আসছে, এই সময়েতে দেশের শ্রমজীবী মানুষ এবং কৃষকদের মেরুদণ্ড ভেঙে দিয়ে যাওয়ার জন্য চেষ্টা করছেন। তাই তার বিরুদ্ধে এই ঐক্যবদ্ধ প্রতিবাদ, এই প্রতিবাদ গোটা দেশে তার প্রস্তুতি চলছে। ত্রিপুরাতেও একটা ব্যাপক প্রচার আমরা এই সময়েতে পেয়েছি। সব জায়গায় যেভাবে যেখানে মিছিল করা যায়নি সেখানে হচ্ছে, প্রতিবাদ সংগঠিত হচ্ছে। আমরা আশা করব যে সমস্ত অংশের মানুষ, শ্রমিকরা, কৃষকরা, কর্মচারীরা, শ্রমজীবী মানুষ, তারা ঐক্যবদ্ধভাবে এই মোদী সরকারের এই সর্বনাশা শ্রমিক এবং কৃষক বিরোধী নীতির বিরুদ্ধে এই ধর্মঘটে সামিল হবেন। এই আহ্বান আমরা ট্রেড ইউনিয়ন এবং সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে সকলের কাছে আহ্বান করছি। এবং আগামী 7 তারিখে আমাদের কেন্দ্রীয় যৌথ মিছিল হবে এখান থেকেই, সিআইটি অফিস সামনে থেকে। এই মিছিলেও যাতে সকলে অংশগ্রহণ করেন তারও আবেদন আমরা করছি। এখানে আজকে এই সাংবাদিক বন্ধুদের কেন আহ্বান করা হয়েছে এই সম্পর্কে আমাদের শ্রমিক এবং কৃষক দুটো সংগঠনের পক্ষ থেকে, অন্যান্য বামপন্থী সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে। আমি সংক্ষেপে কয়েকটা কথা বলবো। এই যে ধর্মঘটটা আহ্বান করা হয়েছে, এটা প্র্যাকটিক্যালি যেমন 17 দফা দাবি আছে, সকল অংশে মানুষের দাবি এর সঙ্গে যুক্ত করা আছে। উল্লেখযোগ্য দিক যেটা, দেশের অবস্থা খুব খারাপ। প্রকৃত দেশপ্রেম, দেশাত্মবোধ নিয়ে শ্রমজীবী, কৃষক, গণতান্ত্রিক মানুষ ঐক্যবদ্ধ হয়ে ধর্মটা আহ্বান করেছেন। এটা দেশ রক্ষার সংগ্রাম। এটা শুধু কিছু নিছক দাবি দেওয়ার সংগ্রাম ভাবলে এটা ভুল হবে। দেশটাকে রক্ষা করার জন্য, দেশটাকে সর্বনাশ করে দিয়েছেন। বাকিটা শুনছিলেন, আগের বক্তারা বলছিলেন টাকা নেই, টাকা নেই, কিন্তু এই যে যেটা বলছিলেন শঙ্কর দত্ত খুব সংক্ষেপে বলার চেষ্টা করেছেন, পিএলআই, প্রোডাকশন লিঙ্কড ইনসেন্টিভ স্কিম, এই মাত্র কয়েকদিন আগে ক্যাবিনেট সিদ্ধান্ত নিয়ে 1,97,00,000 টাকা, সেখানে 1,00,00,000 টাকার উপরে, অর্থাৎ প্রায় 2 লক্ষ কোটি টাকা, 1.97 crores, মানে 2 লক্ষ কোটি টাকা দিয়ে দিয়েছে। এটি ইনসেন্টিভ দেবে। কাকে ইনসেন্টিভ? শ্রমজীবীদের, গরিব মানুষ না, কৃষকও না। দিবে কাকে? আমজনতাকেও না। এটা দেবে সমস্ত মাল্টি ন্যাশনাল ক্যাপিটাল, বহুজাতিক সংস্থাকে টাকাটা তুলে দেবে। কি তারা নাকি
সেখানে শ্রমজীবীদের সাধারণ মানুষের উপকার করবেন। সর্বনাশ ছাড়া মানে ক্ষতি করার জন্য আরও যা যা করতো সেটা করার জন্য এটা করেছেন। দ্বিতীয় যেটা ইএলআই, এটা হল গিয়ে এমপ্লয়মেন্ট লিঙ্কড ইনসেন্টিভ স্কিম, এখানে দিয়েছেন 99,446 কোটি টাকা, প্রায় 1 লক্ষ কোটি টাকার কাছাকাছি। এটা আরেকটা আমি বলবো এটা সাধারণ মানুষের সঙ্গে জালিয়াতি, সরকারি টাকা দিয়ে বড় লোকদের তোষণ করার জন্য। তৃতীয় যেটা এবার বাজেটে আগে দিতেন ঘুরিয়ে এবার বাজেটে ঢুকিয়ে টাকা দিয়ে দিচ্ছেন, এত নির্লজ্জ সরকার। এবং সেখানে গিয়ে যেটা করেছে জেনারেটিং এমপ্লয়মেন্ট ক্যাপিটাল এক্সপেন্ডিচার, এটা সংক্ষেপে নাম দিয়েছে ক্যাপেক্স ইনসেন্টিভ, এখানে ধরেছে 76,000 কোটি টাকা। এই টোটাল সবটা ধরলে প্রায় 3.5 লক্ষ কোটি টাকার উপর দিয়ে দিচ্ছেন। অথচ শ্রমজীবীদের 9,000 টাকা আমরা পেনশন চেয়েছি, 9,000 টাকা পেনশন যারা আনঅর্গানাইজ সেক্টরে কাজ করে তারা সহ, এবং কৃষকদের যারা কৃষিজীবী গরিব মানুষ তাদেরকে দেওয়ার জন্য, এই টাকা দেওয়ার জন্য টাকা নেই। রেগার টাকা দিতে পারেন না, মজুরি বাড়ান না, আর এখানে গিয়ে বহুজাতিক সংস্থা বড় লোকদের এই টাকাগুলো পাইয়ে দিচ্ছেন। 26,000 টাকা মজুরি ন্যূনতম করার জন্য আমরা বলছি, শুনতে চাইছেন না। এবং যারা স্কিম ওয়ার্কার তাদেরকে সরকারি কর্মচারী হিসেবে ঘোষণা দেওয়ার জন্য গুজরাটে হাইকোর্ট বলেছে, এটা এখনও কার্যকরী করেনি। দেন এখানে যেটা লক্ষণীয়, যেটা আরও ঠিকা শ্রমিক, গোটা দেশই তো ঠিকাদার হাতে তুলে দিয়েছেন, সরকারটাও কী অবস্থা হবে সেটা ভবিষ্যতে ঠিক করবে। এবং সেখানে দেখা যাচ্ছে যে আমাদের রাজ্য যারা ডিআরডব্লিউ কন্টিনজেন্ট ওয়ার্কার কাজ করতেন, গতকাল তারা একটা আন্দোলন লড়াই সেখানে সংগঠিত করেছেন। বামফ্রন্ট সরকারের সময় একটা নীতি ছিল 10 বছর যদি অতিক্রম করে রেগুলার হয়ে যেতেন, এবং 15 বছর যদি হয় যারা সেখানে 10 বছর হল ডিআরডব্লিউ কন্টিনজেন্টের ক্ষেত্রে, আর 15 বছর তখন করা হয়েছিল যারা পার্ট টাইম ওয়ার্কার, এদের ক্ষেত্রে 15 বছর অতিক্রম করলে তাদের ব্যাপারটা ভাবা হতো। একটা সার্কুলার ছিল, এটা তুলে দিয়েছেন 1 জুলাই থেকে, এটা 2018 সালে এটা উইথড্র করে নিয়েছিল সরকার। ফলে এখানে আমাদের রাজ্য দেখা যাচ্ছে কেউ রেগুলার হচ্ছে না, অনিয়মিত কর্মচারী পুরোদমে কাজ করছেন, তাদের কোনো ঘন্টা টন্টা কিচ্ছু নেই। সারা দেশে এটা লাগু হয়ে গেছে, ফ্যাক্টরি থেকে শুরু করে একবারে উপর থেকে নিচ পর্যন্ত এই ধরনের কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদেরকে দিয়ে কাজ করাচ্ছেন চুক্তিবদ্ধ প্রথায়, তাদের থেকে শ্রম আদায় করে নিচ্ছেন ঘন্টার পর ঘন্টা, কাজের সময়সীমা এখন তুলে দিয়েছেন। 20টা রাজ্যে করেছি কি চালাকি করে সেন্ট্রাল গভর্নমেন্ট ধর্মঘট আহ্বান করার পর পিছিয়ে গেছে, কিন্তু 20টা রাজ্য সরকারকে দিয়ে, যেগুলি বিজেপি শাসিত রাজ্য, বিধানসভাতে এটা যেহেতু সেন্ট্রাল অ্যাক্ট হয়ে গেছে সেটার সঙ্গে সাজুজ্য রেখে আইন করে সেটাকে রুলস তৈরি করে লাগু করে দিয়েছে, এবং এতে এখন কাজের সময়টা এগুলো উঠে গেছে। তো শ্রমজীবীদের আর রইলটা কিটা, কথা বলার অধিকার নেই, আন্দোলন করার অধিকার নেই, কিচ্ছু করার অধিকার নেই। কাজে অধিকার তো এমনিতে দেয়নি, পৃথিবীতে যে অধিকারগুলো আদায় হয়েছে এটা লড়াই করে আদায় করা হয়েছে, লড়াই করে এটাকে রক্ষা করতে হবে, সংগ্রাম করে এটাকে রক্ষা করতে হবে। একটা হলো অর্জিত অধিকার রক্ষা করার সংগ্রাম, আরেকটা হলো যে অধিকারগুলো আমরা এখনো পাইনি, পাওয়া উচিত, সেগুলোকে আদায় করার সংগ্রাম। দুটো সংগ্রাম আমাদের একসঙ্গে চালিয়ে যাওয়ার জন্য এই সিদ্ধান্ত নিয়ে আমরা এগুচ্ছি। এখন ইতিমধ্যে লক্ষ্য করা যাচ্ছে রাজ্য সরকার একটা সার্কুলার জারি করে বলেছে ধর্মঘটে অংশগ্রহণ করলে 12টার মধ্যে হাজিরা দিতে হবে, এই সমস্ত এগুলো দেয়। আমরা আহ্বান করব এ রাজ্যের কেন্দ্র রাজ্য সমস্ত স্তরে শিক্ষক কর্মচারী থেকে আরম্ভ করে যারা আছেন সাহসের সঙ্গে ধর্মঘটে সামিল হন। আপনাদের পেনশন, আপনাদের ভবিষ্যৎ কাজে নিরাপত্তা নেই, কখন আপনাদেরকে কাজ থেকে বের করে দেবে তার কোনো ঠিকানা নেই। এবং সেখানে গিয়ে পেনশনের ক্ষেত্রে আমরা ওল্ড পেনশন স্কিমের কথা পরিষ্কারভাবে বলেছি, সেখানে ওল্ড পেনশন স্কিম যাতে লাগু করে বকেয়া ডিএ আদায়, তাদের কতগুলি নিজস্ব দাবি দাওয়া যুক্ত হয়েছে। তারপর এদিকে ফাইন্যান্সিয়াল সেক্টর, যেটা আর্থিক ক্ষেত্র, ব্যাঙ্কগুলো তাদের নিজস্ব দাবির ভিত্তিতে তারাও স্ট্রাইক ডেকেছেন, এবং ইন্স্যুরেন্স ক্ষেত্র তারাও ধর্মঘট ডেকেছেন। দেখা গেছে সমস্ত ক্ষেত্রে এই ধরনের ইন্ডাস্ট্রি ওয়াইজ তারাও আলাদা ধর্মঘট আহ্বান করেছে। আমরা আশা করি ভারতের সমস্ত জনগণ এই ধর্মঘটে সাড়া দেবেন। ত্রিপুরা রাজ্য ভয় ভীতি উপেক্ষা করে এবং কোনো প্রকার ভয় ভীতির কাছে মাথা নোয়াবেন না। মাথা যদি নোয়ান ভবিষ্যৎ বিপন্ন হবে, আপনার ছেলে মেয়ের ভবিষ্যৎও বিপন্ন করে তুলেছে, এবং এরা যদি এটাকে চালিয়ে যায় কেউ রেহাই পাবেন না। আপনি শাসক দলের লোক না আপনি বিরোধী দলের লোক, আপনি কোনো দল করেন না, কিন্তু প্রথম পরিচয় তো আপনি ভারতীয় নাগরিক, আপনাকে তো বাঁচতে হবে।
আমরা বাঁচার জন্য ভবিষ্যৎটাকে নিশ্চিত করতে হবে। সেই দৃষ্টিভঙ্গিতে একটা ভারতীয় নাগরিক হিসাবে দেশটাকে রক্ষা করার জন্য দেশ বিপন্ন, মানুষ বিপন্ন, এবং এই সরকার মানুষকে বিপন্ন করে তুলেছে। এটা লড়াইটা হলো সরকারের নীতি পরিবর্তন করার সংগ্রাম। কাজে এই সংগ্রাম চলবে, এই সংগ্রামে ব্যাপকতা দিন দিন বাড়বে, সরকার আরও বেশি জনবিচ্ছিন্ন হবে, এবং আমরা আশা করি এই আগামী 9 জুলাইয়ের যে ধর্মঘট, সেই ধর্মঘটে ব্যাপকভাবে মানুষ সামিল হবে এবং মানুষের সমর্থন আমরা পাব। এই আবেদন আপনাদের মাধ্যমে আমরা রাখছি। 7 তারিখ আমরা বিকেলে একটা মিছিল তো হচ্ছে সারা রাজ্যে, হিসাব দিল 200 তারিখের উপর। এখন বাজার পাড়া সর্বত্র জমায়েত হচ্ছে, মিছিল মিটিং এগুলো চলছে। আগরতলা তো মিছিল মিটিং হয়েছে, অনেকগুলো বাজার সভা তারা করেছে। এখানে আমরা 7 তারিখে একটা মিছিল করে আমরা আমাদের প্রচারটাকে নিয়ে যাব, 5টায়।